আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, তেমনি আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো আলোচনার বিষয় ষড়যন্ত্র ও সম্প্রীতি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি আজকের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল ভাই, স্বাগত জানাচ্ছি। বাম পাশে রয়েছেন আপনাদের পরিচিত মুখ, গণফোরামের কো চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। দাদা, স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ দুজন আইনজীবী আমাদের স্টুডিওতে রয়েছে। একই সাথে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে স্মরণ করছি, রুহের মাগফিরাত কামনা করছি আরও একজন আইনজীবী, গতকাল যিনি শাহাদাত বরণ করেছেন চট্টগ্রামে, আইনজীবী সাইফুল ইসলাম, যিনি এপিপি ছিলেন সেখানের। তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে 4 দফা জানাজা শেষে চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে নয়, আসলে সারা দেশই এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এই সাইফুল ইসলামের হত্যাকাণ্ড কিংবা ইসকন ইস্যু। আমরা শুরুতেই সেই বিষয়ে একটু কথা বলবো। আমি প্রথমেই যেতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনি রাজনীতিবিদ, আপনি মুক্ত মনের মানুষ, এটি আমাদের দর্শকরা জানে। আমরা একটু স্পষ্ট হতে চাই। প্রশ্নটি আসলে আলালবের কাছেও করা যেত, আপনার কাছে আসবো, কিন্তু আপনার কাছ থেকেই একটু শুনি। আমাদের অনেক দর্শক আসলে আমাদের কাছে জানতে চেয়েছে ইসকন আর হিন্দু অথবা সনাতন ধর্ম, ইসকন আর হিন্দু কি এক, এ দুটো? ধন্যবাদ সৈকত। আজকে আমার সাথে সহ আলোচক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আছেন। আমরা দীর্ঘদিন একসাথে রাজপথে আন্দোলনে আছি, শরিক আছি, এবং একই পেশায় আমরা দুজনে। আজকে আমাদের দুজনে রক্তক্ষরণ হচ্ছে। আসলে আমাদের একজন সহকর্মী অত্যন্ত নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাইফুল ইসলাম আলী। আমার বাড়ি থেকে তার বাড়ি 7-8 মাইলের মধ্যেই, খুব কাছাকাছি জায়গায়। আমি চন্দনায় এসে ওরা লোহাগড়াতে পড়ছে আর কি। খুবই দুঃখজনক, এবং যেভাবে তাকে হত্যা করে, প্রত্যেকটা হত্যাকাণ্ডই তো নিন্দনীয়, কিন্তু এখানে দেখা গেল একেবারে নৃশংস হত্যাকাণ্ড। এবং যারা করেছে মনে হচ্ছে পেশাদার, এবং তারা অভ্যস্ত এইসব হত্যাকাণ্ড। আমি জানি না এরা কি বারাটিয়া না কোত্থেকে আসলো। ইতিমধ্যে হয়তো কিছু আসামি গ্রেপ্তার হয়েছে, এবং সেখানে তো বলা হচ্ছে যে এরা ছাত্রলীগ যুবলীগের সাথে সম্পৃক্ত, নামও কিছু কিছু বেরিয়েছে। আমরা জানি না, এটা সঠিক তদন্ত হবে। কিন্তু আমরা এত বেশি মর্মাহত হয়ে গেলাম, সরকার করেটা কি? এই সরকারের কাজটা কি? চিন্ময় দাসরে গ্রেপ্তার হয়েছে, আইনি প্রক্রিয়ায় যা হবার হবে। তাদের আন্দোলন তো কয়েক মাস ধরেই আমরা দেখতেছি, চট্টগ্রামে হলো, রংপুরে হলো। তো এইখানে তার অনুসারীরা সনাতন জাগরণ মঞ্চ বানিয়ে তারা তাদের দাবি দাবা নিয়ে এই আন্দোলনগুলো করছে। আন্দোলন মানে বড় বড় সমাবেশগুলো করছে। এখন তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে মামলাটি করেছে একজন বিএনপি নেতা চট্টগ্রামে, সেই বিএনপি নেতাকেও কিন্তু বিএনপি অব্যাহতি দিয়েছে। সুতরাং বিএনপির জায়গায় তো বিএনপি সঠিকভাবে কাজগুলো করতেছে। আমার কথা হচ্ছে, সরকার তো চিন্ময়কে ডেকে তো আলাপ করতে পারত যে তুমি কি করতেছ, তোমার দাবি দাবা কি, আমাদের কাছে আসো। তুমি রাস্তায় রাস্তায় বা বড় বড় সমাবেশ করে কি বক্তব্য দিচ্ছ, আমরা তোমার বক্তব্য শুনতে চাই। এই কাজটা কেন করে না? এর আগেও আপনারা দেখেছেন যে ঢাকা সহ নানান জায়গায় ছাত্ররা, এই যে কলেজের ছাত্ররা যে ভাঙচুর করলো, এগুলো তো অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। আমি একটু, যেহেতু আমি ওনাদেরকে চিনি, এখানে আমরা মিলিয়ে ফেলছি আর কি। ইসকন কিন্তু এই আন্দোলন করতেছে না, এই আন্দোলন করতেছে চিন্ময়। এবং এই চিন্ময় বিভিন্ন অকেশানে বিএনপি অফিসেও গেছে, তারেক রহমানের সামনে বক্তব্য দিয়েছে, আমিও ছিলাম, আমিও বক্তব্য দিয়েছি। তারপরে পূজার পরে যে
পুনর্মিলনী হলো বিএনপির উদ্যোগে, সেখানেও চিন্ময় ছিল এবং অসাধারণ বক্তব্য দিয়েছে তারেক রহমানের উপস্থিতিতে এবং মানবিক আবেদন ছিল। তো এখন তাকে সামনে রেখে সনাতনী সমাজের কিছু লোকজন হয়তো অন্য এজেন্ডাও থাকতে পারে, আমরা জানি না, সেটা সরকারের দায়িত্ব, বিশাল বিশাল সমাবেশ করছে। ইসকন এজ এ সংগঠন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না। ইসকন আলাদা সংগঠন। এই সাধু একসময় ইসকনের সদস্য ছিল, তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। জি দাদা, জি না, এটা একটা ভুল মেসেজ যাচ্ছে আর কি। ইসকন সম্পর্কে আমাদের হাজার গুণ অভিযোগ থাকতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু চিন্ময়ের সাথে বা এই আন্দোলনের সাথে ইসকনকে যে আমরা তালগোল পাকিয়ে ফেলছি, এটা কিন্তু একটা ভুল মেসেজ চলে যাচ্ছে। এবং চিন্ময় হচ্ছে বহিষ্কৃত ইসকনের সদস্য। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো, আপনার কথা শুনবো। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল পর্যবেক্ষণ করছেন সার্বিক অবস্থা, আপনার কি মনে হচ্ছে এবং আপনার পর্যবেক্ষণে কি আসছে একটু শুনি, তারপরে আমার কিছু প্রশ্ন আছে সেগুলো করব। আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত আলোচক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অত্যন্ত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং আমাদের আন্দোলনেরও সহযোদ্ধা ছিলেন, এখনও আছেন। যে বিষয়টি আপনারা অবতারণা করেছেন, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। কারণটা হচ্ছে যে কিছু কিছু সময় আছে যখন একটা ডিসিশন নিতে হয়, এটাকে টাই ব্রেকিং ডিসিশন বলে। যেমন খেলার মধ্যেও দেখবেন যদি সমান গোল হয় দুই পক্ষে ফুটবল খেলায় এবং নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে যায়, তারপরে গোল দিতে হয়, শুধুমাত্র যিনি বল গোলপোস্টে পাঠাবেন তিনি এবং যিনি রক্ষা করবেন দুজন থাকেন। এটাকে টাই ব্রেকার বলা হয়, টাই ব্রেকিং টাইম বলা হয়। এই টাই ব্রেকারে কিছু সিদ্ধান্ত দিতে হয় তাৎক্ষণিক, যেটা না দিলে পরে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। সেই টাই ব্রেকিং ডিসিশনটা দিতে বর্তমান প্রশাসনিক কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। যদি ব্যর্থ নাই হয়ে থাকে তাহলে একের পর এক যে ঘটনাগুলো ঘটলো, আপনি যদি একদিন পেছনের ঘটনায় যান তাহলে দেখবেন যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা তারা একটা ডিক্লারেশন দিল সুপার সানডে বলে তারা আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করলো, মনের আনন্দে নেচে গিয়ে পিকনিকে যেরকম করে সেরকম। কোথায় গোয়েন্দা, কোথায় আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, এবং কোথায় প্রিভেন্টিভ মেজার্সগুলো আগে যেগুলো নিতে হয়, নাই। আবার পাল্টা কি হলো, পাল্টা আলাদা ঘোষণা দিল, কি বলে মেগা মানডে। ওরা বললো রোববার, সুপার সানডে, এরা বললো মেগা মানডে। তারা আবার সোমবার দিন গিয়ে পাল্টা 5-6 মাইল হেঁটে গিয়ে আরেকটা প্রতিষ্ঠানে আক্রমণ করলো। এখানে সে গোয়েন্দা তৎপরতাই বা কোথায়, বা আগে রুখে দেওয়ার ঘটনাই বা কোথায়? এই চিন্ময়ের ব্যাপারেও তাই হয়েছে। সে ইসকন হোক কিংবা অন্য যা কিছু হোক, সেই বিচার তো পরে, সেই বিচার হলো পরে। আগে হলো সে যে কর্মকাণ্ডগুলো বা যে কীর্তিকাণ্ডগুলো ঘটিয়েছে, তার সমর্থক বলে যারা ঘটিয়েছে, তারা আসলে কারা, এদের সঠিক পরিচয় উদ্ঘাটন করতে গেলে আমার মনে হয় দেখা যাবে যে এইটার পেছনে পতিত সরকারের লোকজনরা রয়েছে, সেই দুষ্কৃতিকারীরা রয়েছে। কোনো কোনো মিডিয়া আমরা দেখেছিও বলেছে যে এটার পেছনে যুবলীগের নেতাকর্মীরা জড়িত আছে। এবং কালকে সারা রাত চট্টগ্রামে অভিযান চালিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অর্থাৎ দেশটাকে একটা অশান্ত পরিবেশের দিকে তারা আবার নিয়ে যেতে চাচ্ছে, যেখান থেকে তারা আবার নতুন করে ফায়দা লুটতে পারে। তার মানে আপনি নিয়ে যেতে চাচ্ছে সেই অশান্ত পরিবেশের দিকে। আজকে গণতন্ত্র মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পলিটিক্যাল পার্টি বিএনপি সহ শুরু করে জামাত শুরু করে সবাই কিন্তু একটি কথা বলেছে, অভ্যুত্থানকে কালিমা লিপ্ত করতে চায় বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায়, এটি বিশ্বকে দেখাতে চায় ভারত, উস্কানি দিচ্ছে যাতে মুসলমানরা তাদের উপর হামলা করে। এক্স্যাক্টলি, আমি এইটাকেই টাই ব্রেকিং ডিসিশন বলার চেষ্টা করেছি। এই যে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে না, যে জনস্রোত চট্টগ্রামে, ঢাকায়, দেশের বিভিন্ন অঞ্চলে, এই জনস্রোতটা হচ্ছে দেশপ্রেমের জনস্রোত, যে আমাদের আভ্যন্তরীণ বিষয় আমাদের দায়, এটা মীমাংসা করা কিংবা এটা অমীমাংসিত রাখা সম্পূর্ণ আমাদের ব্যাপার। কারণ ভারতে যখন জাকির নায়েককে বের করে দেওয়া হয়, আমরা তো তখন প্রতিবাদ করি নাই। ভারতে যখন পিস টিভি বন্ধ করে দেওয়া হয়, তখন তো আমরা সেখানে নাক গলাতে যাই নাই। এই একই দিনে ইসকনের ঘটনার একই দিনে ভারতে একটি মসজিদ রক্ষার জন্য সংখ্যালঘু মুসলিমরা রাস্তায় নেমেছিল, গুলি করে 5 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ তো সে ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই। হ্যাঁ, বিজেপি বিবৃতি দিতে পারে, বিজেপি একটি দল, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা আসলে খুবই দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে
রাষ্ট্রীয়ভাবে সেটা খুবই দুঃখজনক। এটা তাদের এত তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোটা আসলে উচিত হয়নি। আমরা তো তাদেরকে বন্ধু প্রতিবেশী হিসাবেই গ্রহণ করেছি। এই একই ধরনের ঘটনা ওখানে ঘটলে বাংলাদেশ তো বারবার স্টেটমেন্ট দেয় না সে ব্যাপারে। জি, নিশ্চয়ই। সুতরাং ওনাদের এই ব্যাপারে আরো সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। জি, দাদার কাছে আবার ফিরি। সুব্রত চৌধুরী, কথার সূত্র ধরে আলাল ভাইয়ের, নিশ্চয়ই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই জায়গা থেকে গতকালকে আমরা আমাদের পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম যে দেশটাকে আমরা বলি, সেই দেশের বিবৃতিটা আপনি দেখেছেন নিশ্চয়ই। তারা বলেছেন যে এই চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতারকে কেন্দ্র করে অনেকগুলো মন্দিরে হামলা হয়েছে এবং অনেকের ঘর বাড়ি, শুধু হিন্দু না সংখ্যালঘু অন্যদেরও হামলা হয়েছে, এটি তার অভিযোগ করেছে। আপনার দৃষ্টিতে কি এসছে? না, দেখুন, বাংলাদেশের যে কোনো সমস্যা, জি, সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানেই হোক বা সাধারণভাবে জনজীবনের বিষয়টা হোক, সেটা তো বাংলাদেশ তার ফয়সালা করবে। তার শান্তি শৃঙ্খলা রক্ষা করা বা এখানে সাম্প্রদায়িক ঘটনাগুলি যাতে না হয়, সম্প্রীতি রক্ষা করা, এটা তো আমাদের সরকারই তো দায়িত্বে আছে। তো ভারতকে আসলে আমাদের বন্ধু না হাসিনার বন্ধু? এখন পলাতক হাসিনা সে তো দিল্লিতে বসে আছে, উনি তো ওখান থেকে অনেক কিছু কলকাঠি নাড়ছে, বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে তার আবির্ভাব আমরা দেখছি। এবং সর্বশেষ আমরা দেখলাম যে সনাতন জাগরণ মঞ্চ, ওখানেও লীগ ঢুকে গেছে এবং এই লীগগুলো অপকর্মের সাথে যুক্ত। এখন এই বিষয়টা যাচাই বাছাই না করে জি, তাৎক্ষণিকভাবে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে এই ধরনের একটা রিয়েকশন দেওয়া, তার মানে কি? তার মানে এইখানে যে অপশক্তিগুলো এই কর্মকাণ্ড করছে তাদেরকে তার উৎসাহিত করা। এবং আমি মনে করি এই ধরনের বক্তব্য সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া কখনো উচিত হয়নি। সেটাতে সমস্যার সমাধান হবে না, বরঞ্চ এখানে যে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা যে বসবাস করি, এবং আপনি দেখেছেন যে আওয়ামী লীগের সময় হাজারো ঘটনা ঘটেছে এবং এই ইসকনের উপরেতে হামলা হয়েছে। 3 জন ইসকনের সদস্য নোয়াখালীতে বুলুবাইয়ের এলাকায়, সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2001-এ, এবং অহরহ ঘটনা হয়েছে। দাদা, তো জি, জি। সেগুলোর তো কোনো বিচার আচার হয় নাই। এই সরকার বলেছে আমরা প্রতিটা ঘটনার বিচার করব, প্রধান উপদেষ্টাও বলেছেন এবং সরকারের বিভিন্ন মহল থেকেও বলেছেন এবং সেনা সদর দপ্তর থেকেও বলেছেন যে এইবারে আপনারা প্রত্যেকটা বিচারহীনতার অপসংস্কৃতি আমরা বাংলাদেশে রাখব না। তো সেই জায়গায় এই সরকারকে তো এইসব কর্মকাণ্ড করার জন্য ভারত যদি শুভাকাঙ্ক্ষী হয়, এদেরকে সহযোগিতার হাত বাড়াবে। হ্যাঁ, যে আমাদের কি করণীয় আছে সেটা না করিয়া এখানে একটা পাল্টা বিবৃতি দিল, আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা দিতে হলো। হ্যাঁ, এটা শিষ্টাচার বহির্ভূত হয়ে গেলে তো কি করা যাবে, আমাদেরও কিছু করতে হয়। তা এখন কথা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, আমি তো মনে করি প্রত্যেকটা ঘটনা ঘটার আগে কেন আমরা ব্যবস্থা নিই না? আমাদের এসবি সাহেবরা কোথায়, এনএসআই কোথায়, ডিজিএফআই কোথায়? সেটি আপনি এর আগেও বলেছেন। এখানে এই যে আপনি বললেন যে তাদের দায় দাবি কিংবা তাদের আন্দোলনের যে বিষয়গুলো, এটি নিয়ে ভারতের কনসার্ন হওয়া সেটি আরেক, না, ওরা তো আর দাবি দাবা না আমাদের দেশের। কিন্তু এখন কি সেই টাইমটায় অন্তর্বর্তী সরকারের কাছে এই যে মহাজোট নিয়ে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, এখন কি দাবি দাবা তো আমরাও করতে পারি, আমাদেরও দাবি থাকতে পারে না? তো আমাদের সাথে যখন আলাপ হয় আমরা তো বলি যে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে দেন, একদিন বাড়িয়েছে না, যেভাবে 53 বছরে বাড়ানো হয় নাই। তো কিছু দাবি আছে সহজে মেটানো যায় না, সেটি আপনারা এর আগে আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে বলেছিলেন যে যে এই অন্তর্বর্তী সরকার দায় দাবি মেটানোর সরকার না, সুষ্ঠু নির্বাচন। না, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে মেজর ইস্যু, জি, কতগুলো আছে ছোট ইস্যু, এটা এই মুহূর্তে মেজর ইস্যু, যেমন অর্পিত সম্পত্তি বিষয়ে। হ্যাঁ, এটি কি অন্তর্বর্তী সরকার ভোগান্তি হচ্ছে ট্রাইব্যুনালে, জি, বিচারগুলো স্থবিরতার মধ্যে আছে এবং সরকার রায় কার্যকরী করে না, ডিসি সাহেব চুপচাপ বসে থাকে। এখন ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের মতো একজন বিজ্ঞ মানুষ বসে আছেন, আমরা তো তাকে গিয়ে বলতে পারি যে কাজগুলো আপনি একটু সহজে করে দেন। অনেক কিছু ইস্যু আছে
রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে না, জি, এই অ্যাডভোকেট 2-3 মোয়াজ্জেম মাসের হোসেন, মধ্যে আপনি অনেক সলিউশন এখানে করতে পারেন। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি কথা শুনছিলেন। এই যে ইস্যু নিয়ে নেমেছে, আমি যে প্রশ্নটি দাদাকেও করেছি, সেটি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, এর আগে ইসকন কাজ করেছে, নতুন করে 27 নভেম্বর জাগরণ, এই যে সম্মিলিত সনাতনী জাগরণ জোট করতে হলো দুটি সুযোগের সমন্বয়ে। এবং দাদা বলছেন যে আন্দোলনের যে জায়গায়, সে বলছেন না যে আন্দোলন করা যাবে না, ঠিক আছে, একদিক থেকে সে বৈধতা দিল। আপনি কিভাবে দেখছেন? অন্তর্বর্তী সরকারের কাছেই দাবি করার ঠিক আছে। দেখেন, একজন ব্রিটিশ মনীষীর একটি বক্তব্য আছে, জি, হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট ইজ নট অলওয়েজ পপুলার। তো এইখানে হচ্ছে কি, জনপ্রিয় কোনো দাবি নিয়ে কেউ যদি ফায়দা লোটার চেষ্টা করেন, সেটা তিনি করতে পারেন, কিন্তু সেটা ইভেনচুয়ালি কিন্তু সেটা সাস্টেন করে না, গিয়ে থাকে না। যে কথাটা আমি বলেছি, দাদাও বলেছেন, যে প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া হচ্ছে না কেন, যেখানে পুরো জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশটি এই সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে চাচ্ছে, সেখানে সরকারের পক্ষ থেকে আগ্রহ কিংবা এদেরকে সঙ্গে নিয়ে একটা কিছু মোকাবেলা করা, এইটা কিন্তু আমরা দেখছি না। সরকার যদি এখন ওই ইস্যুর উপরে থাকে, ওই ন্যারেটিভের উপরে থাকে যে হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার, তাহলে হবে না। এত চিন্তা ভাবনা করার সময় নেই। বাট আমাদেরকে বুঝতে হবে যে 15-16 বছর ধরে আমরা এই দুজন, আমরাও নিয়মিত সবটাই ছিলাম, আরও অনেক বন্ধুদের সহ, সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতিটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। জি না। তাই এই প্রজন্ম, 3 ধাপের প্রজন্ম যেখানে একত্রিত হয়েছে, এর চেয়ে বড় শক্তি তো এই সরকারের প্রয়োজন নেই। আর যুদ্ধের মাধ্যমে কিন্তু কখনো ঠিক হয় না যে কে বাদ পড়বে, যুদ্ধের মাধ্যমে ঠিক হয় যে কে জয়ী হবে। আলাল ভাই, আমি একটু আপনার কথার মধ্যে আমি প্রশ্ন রাখি, সেটি হচ্ছে যে ছাত্রদের, শিক্ষার্থীদের এই বিষয়টি আপনি যেমন বলছেন যে আগে কি উচিত ছিল না এইটার সমাধান করা বা পদক্ষেপ নেই? এমনও তো হতে পারে যে সরকারের কাছে এরকম তথ্য ছিল বিধায়ী এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে, সেই তথ্যের ভিত্তিতেই গ্রেফতার আগে করে ফেলেছে যাতে আরো ক্ষতি করতে না পারে, এমনও তো হতে পারে। আমরা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কো চেয়ারম্যান গণফোরাম, আপনার কাছে আবার একটু ফিরি। তা হচ্ছে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, অথবা আমরা জানি যে 25 অক্টোবর লালদিঘি ময়দানের যে সমাবেশ করেছিল, সেই সমাবেশের জাতীয় পতাকার উপরে যে পতাকা, গেরুয়া পতাকা লাগানোকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল 30 অক্টোবর, সেটি আপনি বলছিলেন। যদিও সেই মামলার পরিপ্রেক্ষিতে ধরা হলো এই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে। তো একটা মামলা হলে সাধারণত সেই মামলায় আইন আছে, বিচার আছে, সব কিছু আছে। সেটি মামলার পরে এই যে সম্মিলিতভাবে একটি ধর্মীয় সম্প্রদায় নেমে সেই মামলায় কেন গ্রেফতার করবে, ছেড়ে দিতে হবে? বিচার তো অন্য ধর্মীয় নেতাদেরও তো এভাবে গ্রেফতার করা হয়েছে। তো এটি, এই যে সম্মিলিতভাবে নামাটাকে কিভাবে দেখছেন? এটা তো বাড়াবাড়ি। আমার তো মনে হয় এখানে প্রপার লিডারশিপ নেই। হ্যাঁ, চিন্ময়ের সামনে রাখছে, হ্যাঁ, গেরুয়া বসন আছে, সঙ্গে আরও কিছু সাধু সন্ন্যাসী, এবং আপনি দেখবেন লিডারশিপে কিন্তু সব গেরুয়া ধারী, এবং তারা বলেও। জি, আমি তো লালদিঘির ময়দানে দেখলাম কোনো হোয়াইট ড্রেসওয়ালা কাউকে তো বক্তব্য রাখতে দেয় নাই, তারা বলেছে। এবং এইসব সাধুরা বিভিন্ন আশ্রমে থাকে, হ্যাঁ, মঠ মন্দির আশ্রম, হ্যাঁ, সীতাকুণ্ড থেকে শুরু করে একেবারে কক্সবাজারের সমস্ত সাধু ধরে নিয়ে আসছে। তো এখন সাধুদের প্রতি সাধারণ মানুষের একটা ভক্তি শ্রদ্ধা থাকে, সব সাধুদের না, এবং অনুসারীও থাকে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ। তো সেখানে তারা যখন কোনো একটা আহ্বান করে, আপনি গৃহবধূ পর্যন্ত চলে আসে, সাধারণ মানুষ সহ চলে আসে। তাতে ওই জমায়েতটা দেখে না ওরা খুব উৎফুল্ল হয়ে গেছে, এবং মনে করছে যে এই যে পুরা সনাতনী সমাজের নেতৃত্ব আমাদের হাতে গেছে, এখন অন্য নেতৃত্ব চলবে না, সাধু সন্ন্যাসীদের নেতৃত্ব চলবে। জি। তো এইটার পেছনে তো ওই যে ষড়যন্ত্রের কথা বললেন, এটা অস্বাভাবিক না। এটা ষড়যন্ত্র মানে একটা কঠিন অস্ত্র, যন্ত্র ছাড়া নাকি এটা কঠিন অস্ত্র, ষড়যন্ত্র। তো সেই ষড়যন্ত্রের মধ্যে পতিত সরকারের দোসররা ঢুকে গেছে। হ্যাঁ, ছাত্রলীগে যেটা এখন নিষিদ্ধ করা হয়েছে, অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত। আমি তো জানি যে বিশেষ করে চট্টগ্রামে যারা কমিশনার ছিল, মেয়র তো বটেই, পরম্পরায় যারা কমিশনার ছিল তাদেরও যে কর্মকাণ্ড,
তারাও এখন পালিয়ে বেড়াচ্ছে। এবং এইসব আন্দোলনের সাথে এই কমিশনারদেরও অনেক যোগসূত্র আছে বলে আমাদের ধারণা। জি দাদা, সুতরাং জি আপনি যখন তখন আমি যেটা বলছিলাম যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের যেটা ডিজিএফআই বা এসবি, এনএসআই, ওনারা এগুলো দেখবে না? একটা সভা এখানে করেছে, আপনি রংপুরে একটা তারা কল দিয়েছে, আপনি তো তাদের বুঝাবেন, ওইটা করার আগে বুঝাবেন না? আপনার নিশ্চয়ই নজরে পড়েছে, আপনি আইনজীবীও, আরো একজন আইনজীবী আছে, সেটি হচ্ছে যে উচ্চ আদালত জানতে চেয়েছে যে ইসকন আসলে কি কার্যক্রম কি, এবং আগামীকালকের মধ্যে সরকারকে সেটি জানাতে বলেছে। আমার কথা হচ্ছে, আর একদিক থেকে দাবি উঠেছে ইসকন নিষিদ্ধের সব মহল থেকে। হইতে পারে, এখন সরকার নিষিদ্ধ করবে কিনা এটা সরকারের সিদ্ধান্ত। এখন কোর্ট রাজনৈতিক ইস্যুতে তো যাওয়ার কথা না, তাহলে তো আওয়ামী লীগকেও কোর্ট করতে পারতো। এখন ইসকনের যদি অন্য কোনো দোষ ত্রুটি থাকে বা অপরাধ থাকে, সেটা বিচার হোক, সেটা তো আমার কি বাধা দেবার? এটা আইন, পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু ইসকন নিষিদ্ধ আছে। হ্যাঁ, সেটাই। এখানেও যদি তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে থাকে বা সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে থাকে, বা তাদের এই প্রচারের মধ্য দিয়ে যদি সমাজের ভারসাম্য নষ্ট হয়, এবং সেখানে যদি সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন বা তাদের মন মানসিকতার মধ্যে এটা দেখা যায়, অবশ্যই সেটা সরকার ব্যবস্থা নেবে। ধন্যবাদ। এই ব্যাপারে আপত্তি করার কিছু নেই। কোর্ট বলেছে যে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা দেখেন। তবে এই ইস্যুতে, চারুর ইস্যুতে, আমি সুস্পষ্ট ভাষায় বলছি, এখানে ইসকন জড়িত না, ইসকনের সাধুরা জড়িত না। এইখানে এইসব সাধুরা হচ্ছে অন্য আশ্রমের সাধু, এবং যে মুখপত্র চারু বহিষ্কৃত ইসকনের সাধু। জি ধন্যবাদ। আমি আলাল ভাই এই ইস্যুতে আপনার কাছে একটু আসি। আপনি দেখেছেন, জানেনও, তারপরও আমি একটু বলি, সেটি হচ্ছে চীনে ইসকনের অনুমতি নেই, মালয়েশিয়ায় ধর্মান্তরিত করার অভিযোগে সরাসরি এই ইসকন নিষিদ্ধ, ইরান, সৌদি আরব, আফগানিস্তানে নিষিদ্ধ, শর্ত সাপেক্ষে চলছে ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরকম ইসলামিক মুসলিম প্রধান কয়েকটি দেশে। বাংলাদেশে এই যে পরিপ্রেক্ষিতে যেটি বলছে দাদা, যদিও বলছে যে ইসকনের সম্পৃক্ততা নেই, কিন্তু এইসব দেশে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আর এখন আবার এই যে ইসকনের সবাই বলি নাই, যদি তাদের বিরুদ্ধে সেটা এলিগেশন থাকে, সেটা রাষ্ট্র ব্যবস্থা। জি দাদা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এখানে মানে খুব বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। একটা হচ্ছে জাতি হিসেবে আমরা কিন্তু একটা ট্রমার মধ্যে আছি, জি, বহুদিন ধরে, কয়েক যুগ ধরে একটা ট্রমার মধ্যে আছি। এরপরে যদি নতুন নতুন এরকম বিপর্যয় সৃষ্টি হয়, তাহলে হয় কি, এই যে ট্রমায় মানুষের শারীরিক মানসিক বিকাশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে আপনার মেডিকেল জুরিসপ্রুডেন্সে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সেই রোগে গোটা জাতি কিন্তু আক্রান্ত হয়ে রয়েছে এখন। সাম্প্রতিককালে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে যে রাজ্যগুলো খুব সমৃদ্ধ সম্পদের দিক থেকে, সেখানে এই গাড়ি চালানোর যে প্রতিযোগিতা হয়, রাস্তায় যখন গাড়ি থাকে, এই প্রতিযোগিতায় দেখা যায় সবচেয়ে দামি যে গাড়িগুলো, যেমন বেন্টলি, যেমন মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ, এই গাড়িগুলোই একে অপরকে ওভারটেক করার জন্য বেশি ব্যস্ত থাকে। কম দামি গাড়ির মধ্যে এত তাড়া নেই। এখন যেহেতু বহু আগে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ওইটার নামের সাথে যদি মুসলিম থাকতো, তাহলে ইসকনের উদ্ভব হতো না এখানে। বা ইসকনের নাম ব্যবহার করে এইরকম ওই ক্রস করে যে আমি সনাতন ধর্মাবলম্বীদের আরও কাছে, ওই ঐক্য পরিষদের চেয়ে আমি আরও কাছে, এই প্রতিযোগিতাটা কিন্তু এখানে কাজ করেছে। এবং চিন্ময় সেটার সুযোগ নিয়েছে। চিন্ময় একজন ব্যক্তি, তাকে ইসকনের বৃত্তে আটকানোর কোনো প্রয়োজন নেই। তার যে চারিত্রিক যে অধঃপতন, সেইটার যে একটা ভিডিও ছড়িয়েছে, ওটা তো কোনো পুত্র সন্তান আত্মীয় স্বজন কাউকে নিয়ে ওটা দেখা যায় না, এত অশ্লীল, একাধিক তার নামে এত অশ্লীল। তার ওইটার উপর ভিত্তি করেও তার সাজা হওয়া উচিত, যে তুই সামাজিকভাবে যে অশ্লীলতা করছো এবং সেটা ছড়িয়ে পড়েছে, এই অপরাধেও তুই দায়ী, তার বিচার হওয়া উচিত। তারপরে ইসকন প্রতিষ্ঠানগতভাবে কি থাকবে কি থাকবে না, সেটা ভিন্ন প্রসঙ্গ। যদি ওই উদাহরণে আপনি যান, তাহলে তো এই ভারত উপমহাদেশের গোটা অঞ্চলটাকে মুসলিমরা শাসন করেছে 700 বছরের উপরে, 700 বছরের উপরে। তারপরে আপনি দিল্লি গেট, ঐতিহাসিক দিল্লি গেট, ভারতের রাজধানী দিল্লিতে ঢোকার পথে যে গেট, সেই গেটের মধ্যে যত শহীদের নাম উল্লেখ করা আছে, 96,000 কতজনের নাম উল্লেখ করা আছে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। তার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে 62,000। তো কই, সেখানে তো এরকম করে মানে এই উন্মাদনায় ওরকম বেশি মাতামাতি করতে পারছে না।
বিজেপি নামক দলটি এইটাকে লালন পালন করে। এছাড়া তো ভারতে তাদের সাংবিধানিকভাবেও তাদের লেখা ধর্মনিরপেক্ষতা, সেই চর্চাটাই বেশি হয়। আর বাংলাদেশে সংবিধানে যাই লেখা থাকুক, বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক ঐতিহ্য রয়েছে, কিছু কিছু দুষ্টু বুদ্ধির লোকেরা ছাড়া। সেখানে নতুন নামে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আমি এমনটা মনেই করি না। এবং এই চিন্ময়ের বিচার হওয়া উচিত তার সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে। এই দেখেন, এর সাথে যদি কানেক্ট করে দেই তাহলে দেখবেন যে ভারতের কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ডের সামনে নির্বাচন, জি, ভারতের একটি প্রদেশ ঝাড়খণ্ড, সেখানে সামনে নির্বাচন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অমিত শাহ, তিনি বলেছিলেন ঝাড়খণ্ডে এসে জনসভায় বলেছিলেন, নির্বাচনী সভায়, যে বর্ডার দিয়ে এত বাংলাদেশি কিভাবে ঢোকে। এ বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন, তার দল এই বাংলাদেশিদেরকে প্রশ্রয় দেয়। হেমন্ত সোরেন তার উত্তরে বলেছিলেন যে আপনার বর্ডার রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ তো আমাদের না, জি, বিএসএফ নিয়ন্ত্রণ করে তো কেন্দ্রীয় সরকার, সুতরাং আপনারা ঢুকাচ্ছেন। আর যদি আমাদেরকে দোষারোপ করেন তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের বহিষ্কৃত প্রধানমন্ত্রীকে আপনারা কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছেন? সে বর্ডার ক্রস করলো কিভাবে? এটার উত্তর দেন আগে। নিশ্চয়ই সুতরাং জিনিসগুলো কিন্তু পারস্পরিক সম্পর্কিত। জি, সম্পর্কযুক্ত বলেই কথায় কিংবা কাজে আরো বেশি করে পরিশুদ্ধ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমি আবারও একটু আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে এই যে সংখ্যালঘু ইস্যু দিয়ে সবসময় রাজনৈতিক যে কার্ড, ট্রাম্প কার্ড খেলা হয় হিন্দু সম্প্রদায় বিশেষ করে, এটি আসলে এই ট্রাম্পের কার্ডে কবে থেকে পরিণত হলো না, এটা বাংলাদেশে? তো আওয়ামী লীগই খেলে, 53 বছরে তো আমরা সেটাই দেখেছি। তা আসলে কি আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের ফ্রেন্ড, কাছের লোক ছিল? তারা তো অনেক কিছু ওয়াদা করেছে সবসময়ই, হ্যাঁ, কোনো ওয়াদা তো তারা রক্ষা করতে পারে নাই, বরঞ্চ যত রকমের অত্যাচার নিপীড়ন হয়েছে এগুলোর কোনো বিচার করে নাই। এবং তারা এগুলো নিয়ে বলতো কি, যে শক্তিগুলো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর লুট করে অত্যাচার করে, তারা করে ভারতের সাথে যেন বাংলাদেশের সম্পর্ক বিনষ্ট হয়। ওরাই তো টানে আনে ভারতকে, জি, এবং যারা করে তাদেরকে আড়াল করে দেয়। আপনি রামু থেকে শুরু করে এই সময়ও যে ঘটনাগুলো ঘটেছে, কোনো একটা ঘটনার ধারে কাছে, হ্যাঁ, এরকম আপনি হাজার কানেক আপনি দিতে পারবেন। তো আমাদের কথা হচ্ছে, বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মেইন এজেন্ডাটা কি হবে? তারা কি শুধু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দাওয়াগুলোই ব্যস্ত থাকবে, না রাষ্ট্রীয় যে কাঠামো, তাদের যে কমিটমেন্ট যতটুকু করা সেটুকুন করে নির্বাচনের দিকে যাবে? আমার তো মনে হয় এইসব ঘটনার ভিতর দিয়ে নির্বাচনটাকে এটা অনেক দূরে সরিয়ে দেওয়া হচ্ছে নানান ঘটনার ভিতর দিয়ে। আমরা যেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে বলছি খুব দ্রুততম সময়ে নির্বাচন চাই, আপনি পথরেখা দেন, হ্যাঁ, কিন্তু সেটা দেওয়ার ক্ষেত্রে নানান কলাকৌশল করা হচ্ছে। আপনি 10টা কমিশন করে রেখেছেন, জি, জি, এই কমিশনগুলো কি তাদের প্রস্তাব কি আপনি করে যেতে পারবেন? কতগুলো প্রস্তাবনা দেবে, রাজনৈতিক দল এসে সেটা হয়তো তার যতটুকু করা প্রয়োজন মনে করবে জনগণের সাথে সেটা করবে। বিএনপিও দেখেন এই সংবিধান সংস্কার কমিশন কতগুলো প্রস্তাব দিয়েছে, 62টি, এবং দিয়ে বলেছে যে এগুলো আমরা দিলাম কারণ এগুলোর উপর আমরা কাজ করছি। হ্যাঁ, আরও অন্যান্য কমিশনও বিএনপি কিন্তু করেছে, হ্যাঁ, ছায়া সরকারের মতো কাজ করে রেখেছে। এবং তার মধ্যে আবার 31 দফা আছে, যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম সবাই মিলে। তো রাষ্ট্র সংস্কারের বিষয়টা তো বিএনপি এবং আমরা সমমনা দলগুলো আগেই করেছি, এবং আরও কিছু করার জন্য আমরা তৎপর আছি। নিশ্চয়ই। হ্যাঁ, সুতরাং আপনারা ওইসব ইস্যু থেকে দূরে থেকে এই দেশের মধ্যে কেয়াস কনফিউশন করাচ্ছেন। আমি তো বলব সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ। তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং নির্বাচনের পথটাকে তারা অনেক দূরে ফেলে দিচ্ছে। আলাল ভাই, আপনার কাছে ফিরতে হয়, সেটি হচ্ছে যে অভিযোগের তীর কিন্তু সরকারের দিকে দিয়ে দিলেন সুব্রত দা। বলছেন যে এই যে ঘটনাগুলো তারা করাচ্ছে কিনা সে এক সন্দেহ পোষণ করলেন নির্বাচন দূরে সরানোর জন্য। আপনার পর্যবেক্ষণটা শুনতেই হচ্ছে। না, ওখানে সরকার যেহেতু একটি সমষ্টি, জি, নানা পথ এবং মতের মানুষ ওখানে আছে, সুতরাং এখান থেকে যদি কারো মাথায় কোনো দুষ্টুবুদ্ধি চাপে, এটা অনুমান ভিত্তিতে বলার চেয়ে তাদের কাজের উপরে প্রমাণ করার জন্য
বা যদি তথ্য যুক্তি থাকে তাহলে সেটা শোভনীয় হয়। কারণ এই সরকারটা থেকে তো সহযোগিতা করার অঙ্গীকার আমরা প্রত্যেকে করেছি। বিএনপি সহ বন্ধু সংগঠন যারা ছিলেন, গণফোরাম সহ অন্যান্যরা, আমরা মিলেই তো প্রথম রাষ্ট্র সংস্কারের কথাটা বলেছি। আজকে এই সরকার সেটা ধারণ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরাও সেটাকে ধারণ করেছে। তাহলে বিএনপি এবং ওই যে সমমনা বন্ধুরা যারা আন্দোলনে ছিল তারাই হচ্ছে এটার পায়োনিয়ার। তারা পায়োনিয়ার বিধায় তাদের যেহেতু অভিজ্ঞতা আছে রাষ্ট্র সংস্কার সম্পর্কে, তাদের সঙ্গে পরামর্শ করার তাগিদ সরকার কেন অনুভব করছে না? সরকারের মধ্যে সেই তাগিদটা থাকা উচিত যে আমরা ঘন ঘন তাদের সঙ্গে বসি। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সংবিধান রচয়িতাদের মধ্যে অন্যতম ডক্টর কামাল হোসেন সাহেব এখনো জীবিত আছে। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি জীবিত আছেন। কোথায়? আমাদের সঙ্গে তো কোনো যোগাযোগ তারা করতেই চাচ্ছেন না, বরং আমরা যেচে পড়ে গায়ে উঠে গিয়ে তারপরে দেশের বৃহত্তর স্বার্থে তাদের সঙ্গে আলাপ করছি। জি, সেটি আপনি বলেছেন, কিন্তু এই ঘটনাকে সরকারের দিকে ঠেলে দেয়া এইটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? কারণ হচ্ছে যে এই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, এদের যে দাবি নিয়ে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ নেমেছিল, সেই 8 দফা দাবি কিন্তু প্রতিটা ছিল চট্টগ্রামে যে ঘটনা হয়েছিল 5 তারিখ, সেই ঘটনার যারা গ্রেপ্তার হয়েছে, সেখানে আপনি জানেন যে চট্টগ্রামের ঘটনাটি, সেই 5 তারিখে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, ঘুরে ফিরে কিন্তু সেই দাবিগুলো নিয়েই তারা মাঠে নেমেছিল এবং সারা দেশে তারা বৃহৎ আন্দোলন গড়ে তুলছিল। তো এইটা তাহলে সে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান, যে সরকার আপনারা সমর্থন দিচ্ছেন, সুব্রত দ্বারা সমর্থন দিচ্ছে, এবং সেই সরকার এখন পর্যন্ত ঠিকঠাক মতো আপনারা বলছেন যে চলতে পারছে না, তারা নিজেরা থেকে যাওয়ার জন্য এরকম একটি কাজ করতে পারে বলে কেন সন্দেহ মনে হচ্ছে? না, আমি তো সন্দেহ করছি না। দাদার যেটি করছিল, দাদা সন্দেহ করছে কেন? দাদা ভালো বলতে পারবে, এটা তো আমি তাদেরকে সন্দেহ করছি না। তাদের সদিচ্ছা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের কর্মকাণ্ডের বাস্তবতার সঙ্গে যে দূরত্ব, সেটা তো তাদেরকে বলতে হবে। সেটা তো আমরা বলেই যাব। সেটা সমালোচনা, সেটা দেশের উপকারের জন্য, তাদেরও উপকারের জন্য। কিন্তু সেই জায়গায় যদি বড় মাপের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটা তো নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে। হোসেন আলালের কথা আমরা ফিরছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দাদা আপনার কাছে আবার ফিরি। আমরা শিরোনাম ছিল ষড়যন্ত্র সম্প্রীতি। আসলে সম্প্রীতির জায়গায় যদি আমি আসি, সেটি হচ্ছে যে আমরা 5 আগস্টের পরে কিন্তু দেখেছিলাম যে মুসলিম কিংবা দাড়ি টুপি আলারাও বিভিন্ন মন্দির পাহারা দিতে, এই যে সম্প্রীতির একটা আশার আলো দেখা যাচ্ছিল, যে পট পরিবর্তনের পরে হয়তো বাংলাদেশ নতুন করেই ঘুরে দাঁড়িয়েছে, সেই জায়গাটি এই ধর্মকে পুঁজি করে একটি মহল জাতিকে উস্কে দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত গণতান্ত্রিক পথে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই যে সম্প্রীতিটা আসলে কেন, কারা, কি উদ্দেশ্যে ধ্বংস করছে? এখানে তো নানান গোষ্ঠী কাজ করছে, ধর্মকে ব্যবহার করার জন্য তো বসে আছে। এটা যেমন সনাতনী সমাজও আছে, অন্যান্য ধর্মের মধ্যেও আছে। তো এখন বিষয়টা হচ্ছে এরা এই সুযোগটা পাচ্ছে কেন? আমরা তো দেশের বিভিন্ন বাঁকে বাঁকে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত বিভিন্ন সময় দেখেছি, এবং জনগণের পাশে সবাই এক কাতারে দাঁড়িয়েছে। সর্বশেষ 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের মঠ, মন্দির, আশ্রম, পূজা মণ্ডপে সকল দল গেছে, ছাত্র সংগঠনগুলো গেছে, জামাত গেছে, শিবিররা গেছে, মাদ্রাসার ছাত্ররা গেছে। প্রথমেই আসলো জন্মাষ্টমী উৎসব। জি, আমরা তো খুবই সুন্দরভাবে জন্মাষ্টমী উৎসব পালন করলাম। তারপরে চলে আসলো দুর্গাপূজা। দুর্গাপূজার মধ্যেও নানা রকম আশঙ্কা ছিল, কিছু বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় হয়েছে। তাতে এখন এখানে বলা হচ্ছে যে কিছু ঘটনা রাজনৈতিকভাবে হয়। এলাকার প্রতি সরকারের দোসররা যে অত্যাচার অনাচার করে, জি, সেইখানে মানুষ সংক্ষুব্ধ ছিল। সুতরাং কিছু ঘটনা, আপনি ধরেন 5 থেকে 8 পর্যন্ত তো কিছুই ছিল না, সরকারই তো নেই। তারপর আইনশৃঙ্খলা বাহিনী অকার্যকর, এখনও পুরোপুরি কার্যকর হয়নি, প্রশাসন অকার্যকর। সেই সময়ে কিছু ঘটনা ঘটেছে, সকল সম্প্রদায়ের উপর হয়েছে, রাজনৈতিক হইতে পারে। এখন অনেকেই আমরা বলতে থাকি যে হিন্দুদের বা সনাতনী সমাজের উপর হইলে সেটা রাজনীতির বাইরে, কিন্তু আমরা তো হিসাব নিকাশ করে দেখলাম যে ওখানে তারা আওয়ামী লীগের পদধারী ছিল,
বা আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী ছিল, তারা ওখানে নানা রকম কর্মকাণ্ডে মানুষ তাদের বিরুদ্ধে সংক্ষুব্ধ ছিল। এর বাইরেও যে টুকটাক কিছু ঘটনা ঘটে নাই তেমন না, ঘটেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু সেনাবাহিনীকে পেয়েছি। সেনাবাহিনী এবার যে কর্মকাণ্ডটা এখনো করছে, সাপোর্ট যা দিয়েছে, হ্যাঁ একদম, তারা যৌথ বাহিনী করেছে সব জায়গায়, এবং যে কোনো ইস্যুতে তারা ছুটে যাচ্ছে। সেনাপ্রধান গত 53 বছরে কোনো সেনাপ্রধান কোনো পূজা মণ্ডপে গেছে, পূজা কমিটির সাথে বসে আলাপ আলোচনা করেছে? রাজনৈতিক দলগুলো যায়, ছাত্র সংগঠন যায়, সবাই যায় না, সেটি তো সেনাপ্রধানের করার কিন্তু কথাও না। এবার তো একটা অসাধারণ কাজ কিন্তু তারা করেছে, তারা ছুটে গেছে। আপনি জানেন এই রামকৃষ্ণ সেবাশ্রম যুগে যুগে তারা কুমারী পূজা করে, অষ্টমীর দিন একটা ছোট্ট বালিকাকে বসিয়ে পূজা করে। এবার মহারাজ বলল যে আমি তো পূজা করতে পারছি না, আমার ভক্তরা তারা এসে বলছে যে আমরা পাচ্ছি না, ভয়ভীতের মধ্যে আছি। হ্যাঁ, তো এইটা যখন আমরা সেনাপ্রধানকে বললাম, জিওসি সাহেবকে, উনি সঙ্গে সঙ্গে ছুটে গেল, ছুটে গিয়ে ওনাকে আশ্বস্ত করলো যে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব, যদি অর্থের প্রয়োজন হয় সেটাও দেব, কিন্তু আপনি পূজা করেন। তাহলে এই যে আমি ভালো আছি, আমার দেশে সম্প্রীতি আছে, তাহলে পড়শিদের এত গাজালা কেন? সেটা তো বটেই। তবে এখানে একটা কথা যেটা প্রধান এবং আন্তর্জাতিকভাবেও বা এত প্রপাগান্ডা কেন? সেনাপ্রধানও বলেন যে আমরা কেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বা অন্যদের প্রহরায় পূজা পার্বণ করব, জি, সেটা একটা সামাজিক সুরক্ষা আমরা কেন দিতে পারছি না জাতি হিসাবে? এটা তো সবাই আমরা একদম ছোট করে বলতে হবে যে আমার হাতে সময়। তো এই জন্য কথা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী এখন কিছুটা কাজ শুরু করেছে, প্রশাসনের মধ্যে অস্থিরতা এখনো যায় নাই। আজকেও আমরা দেখলাম সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ শুরু করে দিয়েছে। এটা মানে হচ্ছে এটা দাবি দাবার সরকার হয়ে গেছে, যে যেখান থেকে পারে। তো এখানে তো লীগ আছে, তো কখনো প্রশাসন লিগে ঢুকবে, কখনো সনাতনী লিগে ঢুকে যাবে, কখনো আনসার লিগে ঢুকবে। হ্যাঁ, তো এই কর্মকাণ্ডগুলো আমার কথা হচ্ছে সরকার এগুলো কেন করতে দিচ্ছে? সরকার এত দুর্বল কেন? যেখানে সারা দেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল তার পক্ষে আছে, ছাত্ররা আছে, ছাত্ররা বলছে, তো সেই জায়গায় আমার তো মনে হয় তাদের আরো কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আপনি ঠিক খুব ছোট্ট করে একটা উত্তর চাচ্ছি, সে হচ্ছে যে আমি ভালো থাকলে তার কি? আমার সংসার নিয়ে বাংলাদেশ যদি সম্প্রীতি থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশের গাজালা কেন? খুব ছোট্ট করে উত্তর চাচ্ছি। আর এর সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং কয়লাখনি দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান চাঁদাবাজি এবং করফাকির মামলা থেকেও খালাস পেয়েছে, দেখেছেন আপনি এবং জানেন। দুটো বিষয় নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। না, প্রতিবেশীর অবস্থাটা হচ্ছে যে আমাদের প্রতিবেশীকে আমরা যতই আপন করে কাছে পেতে চাই, তাদের কেন যেন ভালো লাগে না। এটার মানে বর্তমান শাসক গোষ্ঠী অন্তত যারা আছে ভারতে ক্ষমতায়, তাদের সবার বেলায় আবার এটা প্রযোজ্য না। অন্য যারা উদারপন্থী রাজনৈতিক দলেরা যখন ভারতের সরকার পরিচালনায় ছিল, কেন্দ্রীয় সরকারে, তখন কিন্তু এমনটা ছিল না। আপনি অমর্ত্য সেনের কথাই ধরেন না, অমর্ত্য সেনের তো পৈতৃক বাড়ি হচ্ছে ওয়ারিতে। এখানে তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ যেটা হোম ইন দি ওয়ার্ল্ড, যেটার বাংলা আবার হয়েছে কি জগৎ কুটির, সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই বইটির সমাপ্তির লাইনটা লিখেছেন রবি ঠাকুরের ভাষায়। বলেছেন যে মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ, সেটা কোনো সীমাবদ্ধ, সেটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় না, এটা কোনো কৃপণের সম্পদও না, এটা সবার বেলায় এটা থাকবে, প্রযোজ্য হবে। আবার ওই বইতেই তিনি লিখেছেন যে সম্রাট শাহজাহানের পুত্র দ্বারা সে এই যে উপনিষদের ফার্সি অনুবাদ করেছিল প্রথম দ্বারা, সম্রাট শাহজাহানের ছেলে। এবং সেই যে ওই সময়ের যে আপনার এই যে ফার্সি আপনার পর্যটক ইবনে বতুতা, তিনি 1010 সনে ভারতবর্ষ ঘুরে গিয়ে তারপরে যে বই লিখেছিলেন, সেই বইয়ের মাধ্যমেই নাকি ভারত সারা পৃথিবীর নজরে প্রথম এসেছে। এ বক্তব্যটাও দিয়েছেন অমর্ত্য সেন। এখন এগুলো তো আমাদের মধ্যে কারোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। আর প্রতিবেশী ছোট হোক বড় হোক সেই দৃষ্টিতে না দেখে, প্রতিবেশী যেহেতু পরিবর্তন করা যাবে না, ভারতের বর্তমান সরকারের এই মনোভঙ্গিটা পরিবর্তন করা উচিত। আর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ যাদের সম্পর্কে বললেন, আমাদের অনেকেরই, আমার নিজেরও বেশ কয়েকটি মামলা ইতিমধ্যে আমরা অব্যাহতি অথবা খালাস পেয়েছি আইনি প্রক্রিয়ার মধ্য থেকে। এবং আইনকে যে, বিচার বিভাগকে যে কিভাবে কলুষিত করা হয়েছিল, বর্তমানের এই রায়গুলোর মধ্য থেকে সেটা প্রমাণিত হচ্ছে। এবং যার মূল লক্ষ্যটা, মূল টার্গেটটাই ছিলেন
সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান যিনি নেতা জনাব তারেক রহমান তারা। জি, একদম শেষ প্রশ্ন, এক কথায় জবাব দিবেন। এত ষড়যন্ত্রের মধ্যেও কি সম্প্রীতি বজায় রেখে আমরা সামনের দিকে দেশ এগিয়ে নিয়ে যাব, নাকি কি পতিত সরকার আবার এর সুযোগ নিবে? ছোট্ট করে একদমই বলবেন। কোনো রকম সুযোগ নেই পতিত সরকারের, বরং পতিত সরকার যেভাবে তার সঙ্গী সাথী আত্মীয় স্বজনকে ফেলে মুহূর্তের মধ্যে ভেগে চলে গেছেন, তাতে তার নেতাকর্মীরা এত আশাহত হয়েছে, তারা সংগঠিত হওয়ার মতো কোনো চিন্তার মধ্যে এখন পর্যন্ত প্রবেশ করতে পারছে, এটা বললে গল্প হবে। জি, অনেক ধন্যবাদ। একদমই সুব্রত চৌধুরী, আপনার শেষ কথা শুনতে চাই। ষড়যন্ত্র থাকবে, আছে, এর মধ্যে সম্প্রীতি বজায় রেখে আমরা কি আসলে আগে এগিয়ে যেতে পারবো, নাকি এই ষড়যন্ত্রের ডালপালার বিস্তৃত হবে? এক কথায় একটু জবাব চাচ্ছি। না না, দিল্লিতে যিনি বসে আছেন, জি, তিনি তো 24 ঘন্টায় তো ওনার তো ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই। হ্যাঁ, বাংলাদেশকে কিভাবে আবার সে আঁকড়ে ধরতে পারে, তো সেটা তো ঘুরে বেড়ে, সেটা তো হবে না, ইতিহাস তা বলে না। তো এখন নানান সময় উস্কানিমূলক বক্তব্য দেবে, ফোন আলাপ করবে, হ্যাঁ, এবং আওয়ামী লীগের যারা এখনো আছে তৃণমূলে তাদেরকে আরো বিপদে ফেলবে। এইসব ঘটনায় দেখছেন না, একটু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ একটু দূরে ছিল, কিন্তু ওনার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে গেছে। এখন তাদের উপর আবার নানা রকম প্রশাসনের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় উনি যেমন দেশের মানুষের বিরুদ্ধে গত 15 বছর কাজ করেছে, দলের বিরুদ্ধেও কাজ করেছে, এখন আবার বিদেশে বসে শুধু দেশের বিরুদ্ধে না, উনি ওনার দলের বিরুদ্ধেও আরো অনেক ষড়যন্ত্র করেছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশ এগিয়ে যাক সম্প্রীতির পথে। আর শহীদ আইনজীবী সাইফুল ইসলামের রুহের মাগফিরাত আমরাও কামনা করছি। যারাই হত্যার সাথে জড়িত থাকুক, শুধু তার এই হত্যা না, যে কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আসুক অপরাধীরা, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।